ডিসেবিলিটি পেনশন কিংবা প্রতিবন্ধী ভাতা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রতিবন্ধী ভাতায় আবেদনের নতুন ফর্ম। এই ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন, কোথায় ফর্মটি পাবেন, কোথায় আপনি জমা করবেন, কী ডকুমেন্টস লাগে, স্টেপ বাই স্টেপ থাকবে আজকে ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস সরকার রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক পেজ এমডি সেটা দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রথমত বলা হয়েছে কিন্তু এখানে ক্যাপিটাল লেটার, ইংরেজি ব্লক লেটার দেখতেই পাচ্ছেন, ব্লক ক্যাপিটাল লেটার, ইংরেজি বড় হাতের অক্ষর, কোনো স্মল লেটার ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ ফর্মটি ইংরেজিতে পূরণ করতে হবে এবং ইংরেজি বড় হাতের অক্ষরে। এখানে সেই ব্যক্তির ফটো আপলোড করে দেবেন যিনি প্রতিবন্ধী ভাতায় আবেদন করবে। সেই পুরুষ কিংবা মহিলার ফটো আপনি এখানে বসিয়ে দেবেন যিনি প্রতিবন্ধী ভাতায় আবেদন করবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো। তারপর নিচে দেখতেই পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস, সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন যিনি প্রতিবন্ধী ভাতায় আবেদন করবে। তার ফার্স্ট নেম, আধার কার্ড দেখে দেখে তার মিডল নেম থাকলে মিডল নেম উল্লেখ করবেন, তাহলে লাস্ট নেমে পদবি অর্থাৎ টাইটেল উল্লেখ করে দেবেন। তারপর তার জেন্ডার কী রয়েছে, মেল নাকি ফিমেল নাকি আদার্স, পুরুষ নাকি মহিলা নাকি আদার্স, সেই বক্সে টিকমার্ক করে দেবেন। ডেট অফ বার্থ, সেই ব্যক্তি ডেট অফ বার্থ কী রয়েছে আধার কার্ড দেখে দেখে দিন মাস ইয়ার উল্লেখ করে দেবেন এবং 1 জানুয়ারি কারেন্ট ইয়ার 1/1/2026 অনুযায়ী তার বয়স কত দ্বারা হিসেব করে আপনি লিখে দেবেন যা দ্বারায়। এই যে আবেদনকারী তার বাবার নাম কী রয়েছে তা লিখে দেবেন, মায়ের নাম কী রয়েছে তা লিখে দেবেন। যদি মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না, ফার্স্ট নেম মিডল নেম উল্লেখ করবেন, ফাঁকা রাখবেন, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন, এবার বাবার নাম মায়ের নাম বসিয়ে দেবেন। তারপর কাস্ট, জাতি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি বা আদার্স যদি হয়ে থাকে এই বক্সে টিকমার্ক করবেন, এসসি এসটি হলে এই বক্সে টিকমার্ক করবেন, জেনারেল হলে এই বক্সে টিকমার্ক করে দেবেন। এবং সেই যে আবেদনকারী তিনি কি বিয়ে করেছে কিনা, যদি বিয়ে করে থাকে ম্যারিড এই বক্সে টিকমার্ক করবেন, যদি বিয়ে না করে থাকে সিঙ্গেল, আনম্যারিড এই বক্সে টিকমার্ক করবেন, যদি উইডো হয়ে থাকে বিধবা কিংবা যদি সেপারেট হয়ে থাকে এই বক্সে টিকমার্ক করে দেবেন। তারপর স্পাউস নেম, যদি এই আবেদনকারী বিয়ে করে থাকে ম্যারিড তাহলে তার স্বামীর নাম উল্লেখ করে দেবেন, যদি স্বামী মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না, স্বামীর ফার্স্ট নেম এরপর মিডল নেম যদি থাকে উল্লেখ করবেন, ফাঁকা রাখবেন, লাস্ট নেম পদবি উল্লেখ করে দেবেন। কিংবা আবেদনকারী যদি পুরুষ হয়ে থাকে এবং বিয়ে করে থাকে তাহলে তার স্ত্রীর নাম উল্লেখ করে দেবে। আবেদনকারী যদি মহিলা হয়ে থাকে তার স্বামীর নাম, যদি আবেদনকারী একজন পুরুষ হয়ে থাকে তার স্ত্রীর নাম উল্লেখ করতে হবে। আর যদি বিয়ে না করে থাকে এগুলোটি আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কিন্তু আমাদের পরিচয়পত্র, যেক্ষেত্রে আধার কার্ড নাম্বার, এই যে আবেদনকারী তার কিন্তু আধার কার্ড নাম্বার এখানে বসাতে হবে এবং তার ভোটার কার্ড নাম্বার বসাতে হবে। যদি ভোটার কার্ড নাম্বার থাকে তো উল্লেখ করে দেবেন। সেক্ষেত্রে বলা হয়েছে কিন্তু ইন কেস অফ অ্যাডাল্ট, যদি প্রাপ্তবয়স্ক সদস্য হয়ে থাকে অবশ্যই ভোটার কার্ড নাম্বার বসাতে হবে। 18 বছরের ঊর্ধ্বে হলে আপনি বার্থ সার্টিফিকেট অনুযায়ী হিসাব করে যদি 18 বছরের ঊর্ধ্বে আপনার বয়স হয়ে যায় অবশ্যই ভোটার কার্ড নাম্বার বসাতে হবে। যদি ভোটার কার্ড না থাকে তাহলে আপনারা কিন্তু যখন ফর্মটি জমা করবেন সেখানে আলোচনা করে নেবেন, তো আপনার ভোটার কার্ড নাম্বার কিন্তু বসাতে হবে। যদি আপনার ভোটার কার্ড না থাকে আপনি ফাঁকা রাখবেন। যদি স্টার মার্ক নেই সেক্ষেত্রে এটা কিন্তু যারা 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে 18 বছরের ঊর্ধ্বে হলে আপনি অবশ্যই ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন যদি থাকে। তারপরে যে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার স্টেট অটোমেটিক চলে আসবে, এখন আগে থেকে প্রিন্ট করা থাকবে আমাদের, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারা আবেদন করতে পারবে। তারপরে অ্যাসেম্বলি বিধানসভার নাম উল্লেখ করে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, ব্লক অথবা পৌরসভা অথবা কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নং, ভিলেজ অথবা শহরের নাম, হাউস নং যদি জানা থাকে উল্লেখ করবেন, আর আপনি ফাঁকা রাখবেন। স্টার মার্ক নেই, যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো আপনি ফিল আপ করতেই হবে, যেগুলো স্টার মার্ক নেই সেগুলো আপনি ফাঁকা রাখবেন, সমস্যা নেই। রাস্তার নাম জানা থাকলে উল্লেখ করবেন, রাস্তার নাম জানা না থাকলে ফাঁকা রাখবেন। পোস্ট অফিস পিনকোড কী রয়েছে তা উল্লেখ করে দেবেন। পরবর্তী পেজে বলা হয়েছে এই যে আবেদনকারী যিনি প্রতিবন্ধী ভাতায় আবেদন করবে তিনি ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে কদিন ধরে বসবাস করছে। যদি জন্ম থেকে বসবাস করে থাকেন তার বয়স বর্তমানে কত দাঁড়াচ্ছে সে বয়সটি সম্পূর্ণ বয়স উল্লেখ করে দেবেন। আর তার যদি পশ্চিমবঙ্গে আসার 10 বছর বা 5 বছর হয়ে থাকে তাহলে আপনি সেটি লিখে দেবেন আপনার এখন যা হয়ে থাকে। মোবাইল নাম্বার, আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আবেদনকারী মাইনর হয়ে থাকে 18 বছরের নিচে, তার যেহেতু এখনও পর্যন্ত মোবাইল নেই, তাহলে আপনি কী করবেন, গার্জিয়ানের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা কিন্তু চলে আসবে ডিবিটির মাধ্যমে। যদি টাকাটা ডিবিটির মধ্যে পাঠানো হবে অবশ্যই আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করে নেবেন। তো ব্যাংকের নাম, আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নিতে চান সেই ব্যাংকের নাম উল্লেখ করে দেবেন। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাকি স্টেট ব্যাংক নাকি সেন্ট্রাল নাকি কানাডা নাকি এইচডিএফসি নাকি পাঞ্জাব ইত্যাদি, সেই ব্যাংকের নাম লিখে দেবেন। অবশ্যই সমস্ত ফর্ম আপনি ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করবেন। তারপর ব্যাংকের ব্রাঞ্চ নেম, শাখার নাম, ব্যাংকের পাসবই আপনি পেয়ে যাবেন। তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো আপনি ব্যাংকের পাসবই পেয়ে যাবেন, দেখে দেখে বসিয়ে দেবেন। এরপর নিচে যেহেতু আপনি প্রতিবন্ধী ভাতায় আবেদন করবেন, আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে, শংসাপত্র রয়েছে, সেই ডিসেবিলিটি সার্টিফিকেট দেখে দেখে তথ্য উল্লেখ করতে হবে। আপনি কোন টাইপের প্রতিবন্ধী কিংবা বিকলাঙ্গ এখানে আপনার টাইপ উল্লেখ করে দেবেন। আপনার অ্যাকর্ডিং আপনার সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন যে প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে তাই দেখে আপনি যদি হয়ে থাকেন সেই বক্সে টিকমার্ক করে দেবেন। যদি আদার্স হয়ে থাকে আদার্সে টিকমার্ক করে এখানে লিখে দেবেন আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন কোন টাইপ তা লিখে দেবেন। তারপর কত পার্সেন্টেজ, এক কথা আপনাদের কত পার্সেন্ট ডিসেবিলিটি আপনি আপনার সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন সেই পার্সেন্টেজ আপনি লিখে দেবেন। এর পাশাপাশি আপনাদের যে সার্টিফিকেটটি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে নেম এবং ডেজিগনেশন আপনি লিখে দেবেন। সার্টিফিকেটের মধ্যে পেয়ে যাবেন কোন অফিস থেকে ইস্যু করা হয়েছে সেই অফিসের নাম এবং ডেজিগনেশন কী রয়েছে তার সার্টিফিকেট দেখে দেখে আপনি লিখে দেবেন। এবং কোন কোন ডকুমেন্টস আপনি জমা করতে হবে, পাসপোর্ট সাইজের কালার ফটো, ফর্মের সঙ্গে ফটো আপনি বসাতে হবে, আপনি বসিয়েছেন এই বক্সে টিকমার্ক করে দেবেন। এরপর আপনার কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট, এক কথা প্রতিবন্ধী সার্টিফিকেট, সেটিকে জেরক্স জমা করতে হবে, এই বক্সে টিকমার্ক করবেন। আধার কার্ডের জেরক্স জমা করতে হবে, এই বক্সে টিকমার্ক করবেন। ভোটার কার্ড যারা 18 বছরের নিচে তাদের ক্ষেত্রে না, 18 বছরের যারা ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে ভোটার কার্ড জমা করতে হবে, এই বক্সে টিকমার্ক করে দেবেন।
এবং যারা 18 বছরের নিচে তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট, এক কথায় যে জন্ম সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট জমা করতে হবে বয়সের প্রমাণপত্র স্বরূপ, এই বক্সে টিকমার্ক করে দেবেন। এরপর বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট, এটা আপনি আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা পৌরসভা থেকে পেয়ে যাবেন। যদিও এটা স্টেমার্ক নেই, অবশ্যই আপনি বসবাসের সার্টিফিকেটটি জমা করে দেবেন। কপি অফ কাস্ট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র এসসি এসটি ওবি সার্টিফিকেট থাকলে এই বক্সে টিকমার্ক করে সেই সার্টিফিকেট জমা করে দেবেন। যদি আপনি এসসি এসটি ওবি সার্টিফিকেট না থাকে, এটি আপনি ফাঁকা রাখবেন। তারপর ব্যাংকের পাসবই, এখানে আপনি যে ব্যাংকের তথ্য উল্লেখ করেছেন সেই ব্যাংকের পাসবইয়ের আপনি প্রথম পাতা, যেখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, আইএফসি কোড, এমআইসিআর নং ইত্যাদি তথ্যগুলো রয়েছে, ব্রাঞ্চ নেম, সেই পেজটিকে আপনি জেরক্স করে জমা করে দেবেন এবং এই বক্সে টিকমার্ক করে দেবেন। আদার্স যদি আপনার আরও অতিরিক্ত ডকুমেন্টস থাকে, এই সমস্ত ডকুমেন্টসের পাশাপাশি রেশন কার্ড, প্যান কার্ড ইত্যাদি, এই বক্সে টিকমার্ক করে আপনি আপনার রেশন কার্ড জেরক্স করে জমা করে দেবেন। যদি না থাকে আপনার ডকুমেন্টস, এটা আপনি ক্লোজ করে দেবেন। পরবর্তী পেজে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণাপত্র। আপনি কি আগে থেকে এই সমস্ত স্কিমে টাকা পাচ্ছেন কিনা, কেন্দ্র সরকারের ওলেক পেনশন কিংবা উইডো পেনশন, বিধবা ভাতা কিংবা ডিসেবিলিটি পেনশন, সেটা কেন্দ্র সরকারের, কিংবা ওলেক পেনশন, উইডো পেনশন কিংবা লোকপ্রসার প্রকল্প কিংবা ফিশম্যান ওলেক পেনশন কিংবা ফার্মার্স ওলেক পেনশন কিংবা আর্টিসিয়ান ওয়েভার ওলেক পেনশন, কিংবা আপনি একজন সরকারি আধিকারিক, বর্তমানে আপনি রিটায়ার রয়েছেন এবং রিটায়ার পেনশন পাচ্ছেন, যদি পেয়ে দেখেন আপনি সমস্ত প্রকল্পের সুবিধা বক্সে টিকমার্ক করবেন। যদি না পেয়ে দেখেন, সমস্ত বক্সে আপনি ক্লোজ করে দেবেন, এক কথা কেটে দেবেন, তাহলে হয়ে যাবে। তারপর নিচে সিগনেচার অফ অ্যাপ্লিকান, আবেদনকারী, এখানে সিগনেচার করবে, যদি সিগনেচার না পারে টিপসই দিয়ে দেবে, আর সিগনেচার পারলে সিগনেচার দিয়ে দেবে। যে ব্যক্তি আবেদন করছে প্রতিবন্ধী ভাতায়, সেই ব্যক্তির সিগনেচার, যে ডেটে আপনি ফর্মটি জমা করবেন সেই ডেটটি আপনি এখানে লিখে দেবেন। এবং নিচে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি, শারীরিক অক্ষম ব্যক্তি সিগনেচার করতে না পারেন, আনএবল টু সাইন, তাহলে তার যে গার্জিয়ান রয়েছে, অভিভাবক, তিনি এখানে সিগনেচার করে দেবে, তার নামটি লিখে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। গার্জিয়ানের নাম, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এটা আপনি ছিঁড়ে দিয়ে দেবে, যেখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে ইত্যাদি বিষয়গুলো থাকবে, দেখতেই পাচ্ছেন। এবং পরবর্তীতে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, সে নিয়ে আমি আপনার ভিডিও বানিয়ে দেবো। তো এখানে কিন্তু প্রতিবন্ধী ব্যক্তির আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন, যে শারীরিক অক্ষম ব্যক্তির, যারা আপনি প্রতিবন্ধী ভাতায় আবেদন করলেন, তার আধার কার্ড নাম্বার, তিনি যদি নিচে সিগনেচার করতে পারে একই রকম সিগনেচার করে দেবেন, নাহলে তার গার্জিয়ান সিগনেচার করবে, এবং সিগনেচার না পারলে টিপসই দিয়ে দেবে। নিচে একই রকম সিগনেচার পারলে সিগনেচার করবে, নাহলে তার গার্জিয়ান সিগনেচার করবে অথবা টিপসই দিয়ে দেবেন। তো নিচে একই রকম বাংলা ফর্মটি, এখানে তার আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। দেখতে পাবেন আপনাদের এই আধারের ডাটা কিন্তু ব্যবহার করা হবে প্রতিবন্ধী ভাতার জন্যই। তারপর নিচে সিগনেচার, যদি আবেদনকারী সিগনেচার করতে পারেন তো সিগনেচার করে দেবে, সিগনেচার না পারলে টিপসই দিয়ে দেবে, কিংবা তারপর যদি আপনি টিপসই দিতে না পারে, তো তার যে গার্জিয়ান, তো গার্জিয়ানকে সিগনেচার করে দেবে। এরকম নিচে নাম অথবা টিপসই, অথবা যদি টিপসই নামকে লিখতে না পারে, তো গার্জিয়ান এখানে সিগনেচার করে দেবে। তো আশা করি বুঝতেই পারলেন। এখন আপনি ফর্মটিকে পূরণ করি, ডকুমেন্টস যা যা বললাম তাই একসঙ্গে করে আপনার নিকটবর্তী বর্তমানে যে জনকল্যাণ শিবির চলছে, সেখানে আপনি জমা করে দেবেন। সেখান থেকে আপনি ফর্মটিকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এর পাশাপাশি পরবর্তীতে যখন ভিডিও বিষয়ে জমা নেওয়া হবে, আপনাদের এই ফর্মটিকে পূরণ করে সেখানে জমা করতে হবে। তো এটা আপডেট হচ্ছে নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।